সাধারণত যখন কোনো ডাক্তারি পরীক্ষার কথা ওঠে, ধরুন কারো হাত ভেঙে গেল, তখন কিন্তু আমরা একটা নিখুঁত গাণিতিক নির্ভুলতা আশা করি। এক্স-রে রিপোর্টে ভাঙা হাড়ের সাদা দাগটা স্পষ্ট দেখা যায়। ঠিক। ডাক্তার শুধু সেদিকে আঙুল তুলে বলে দিতে পারেন যে সমস্যাটা ঠিক কোথায়। হ্যাঁ, আর এই পুরো ব্যাপারটার মধ্যে একটা স্বস্তিদায়ক নিশ্চয়তা আছে। মানে আমরা সবাই তো চাই সমস্যাগুলো যেন চোখে দেখা যায়, যেন সেগুলোকে খুব সহজে নির্দিষ্ট কোনো বক্সে ফেলা যায়। কিন্তু যখনই আমরা মানুষের মনস্তত্ত্ব বা পারস্পরিক সম্পর্কের জগতে ঢুকি, তখন হঠাৎ করেই যেন ওই এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যায়। একদম তাই। মানুষের স্বভাবের এই জগৎটা তো আক্ষরিক অর্থেই এক অস্বচ্ছ জলের মতো। এখানে সাদা কালো বলে কিছু নেই। পুরোটাই ধূসর। আর এই কারণেই মানুষের সাথে ডিল করার বিষয়টাকে এত জটিল বলে মনে হয়। আর ঠিক এই জায়গাটাতে আজকের এই গভীর আলোচনার উদ্দেশ্য লুকিয়ে আছে। আজ আমরা ডেল কার্নেগির কালজয়ী কিছু পদ্ধতি ঘেঁটে এমন কিছু ইনসাইট বা ধারণা তুলে আনতে যাচ্ছি, যা মানুষের সাথে সম্পর্ক গড়ার এই ঘোলাটে বিজ্ঞানকে একটু হলেও স্পষ্ট করবে। মানে আমাদের লক্ষ্য শুধু কিছু তাত্ত্বিক কথা বলে যাওয়া নয়। ঠিক, মূল লক্ষ্য হল এই নীতিগুলোকে কিভাবে প্রতিদিনের জীবনে একটা ব্যবহারিক হ্যান্ডবুক বা নির্দেশিকা হিসাবে প্রয়োগ করা যায় তা নিয়ে বিস্তারিত আড্ডা দেওয়া। আর এই আলোচনাটা শুরু করার জন্য কার্নেগি ফাউন্ডেশনের একটা অত্যন্ত চমকপ্রদ গবেষণার কথা বলা যেতে পারে। এটা শুনলে অনেকেই হয়তো একটু ধাক্কা খাবেন। আচ্ছা, সেটা কি? তারা দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করে দেখেছিল যে এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের মতো চরম মাত্রার টেকনিক্যাল পেশাতেও মানুষের আর্থিক সাফল্যের মাত্র 15% আসে তার প্রযুক্তিগত জ্ঞান থেকে। দাঁড়ান, সিরিয়াসলি? ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশায় যেখানে পুরোটাই গণিত আর কোডিংয়ের ওপর নির্ভরশীল, সেখানে টেকনিক্যাল জ্ঞানের অবদান মাত্র 15%? শুনতে অবাক লাগলেও পরিসংখ্যান তো সেটাই বলছে। ওয়াও! এটা তো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুরো ধারণাটাকেই উল্টে দিচ্ছে। একদম। আর বাকি বিশাল 85% সাফল্যই আসে যাকে বলে হিউম্যান ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে। অর্থাৎ ব্যক্তিত্ব, মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার সক্ষমতা। মানে টিমের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলার দক্ষতাটাও এর মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, বিখ্যাত শিল্পপতি জন ডি রকফেলার একবার বলেছিলেন যে মানুষের সাথে মেশার এই ক্ষমতাটা চিনি বা কফির মতোই একটা কেনা যায় এমন পণ্য। আচ্ছা। আর তিনি পৃথিবীর অন্য যে কোনো স্কিলের চেয়ে মানুষের সাথে মেশার এই ক্ষমতার জন্যই সবচেয়ে বেশি দাম দিতে প্রস্তুত ছিলেন। কারণ তিনি জানতেন একটা সেরা আইডিয়া তখনই সফল হয় যখন অন্য মানুষদের দিয়ে সেটা বাস্তবায়ন করানো যায়। রকফেলারের এই কথাটা আসলে একটা দারুণ প্রেক্ষাপট তৈরি করে দেয়, কারণ আমরা তো সারা জীবন ওই 15% টেকনিক্যাল জ্ঞান অর্জন করার পেছনেই দৌড়াই। ঠিক তাই। স্কুল, কলেজ সব জায়গায় শুধু হার্ড স্কিল শেখানো হয়। কিন্তু ডেল কার্নেগির কাজগুলোর সবচেয়ে বড় গুরুত্ব হল এগুলো সেই উপেক্ষিত 85% নিয়ে কাজ করে। তবে এখানে একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? ধরুন কার্নেগির এই বই বা মানব সম্পর্কের কোনো বই একবার পড়াটা অনেকটা ম্যাপ বা মানচিত্র দেখার মতো। বুঝতে পারছি। মানে ম্যাপ থেকে হয়তো বোঝা যায় যে গন্তব্যে পৌঁছানোর রাস্তা কোনটা, কিন্তু প্রতিদিন সেই রাস্তায় বাস্তবে গাড়ি চালানো সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। ম্যাপ মুখস্থ করলেই তো কেউ ভালো ড্রাইভার হয়ে যায় না। একদম পারফেক্ট একটা রূপক। ম্যাপ থেকে রাস্তায় নামার এই রূপান্তরটাই সবচেয়ে কঠিন। ডেল কার্নেগি তার লেখায় এই জ্ঞানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করার জন্য 9টি সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছেন। আচ্ছা। এগুলোকে যদি আমরা একটা কাঠামোর মধ্যে ফেলি, তবে মূলত 3টি বড় স্তরে ভাগ করা যায়। প্রথমটা হলো মানসিক প্রস্তুতি তৈরি করা, দ্বিতীয়টা হলো সক্রিয়ভাবে শেখা, আর তৃতীয়টা হলো বাস্তব জীবনে প্রয়োগ। প্রথম স্তরটা নিয়ে আগে কথা বলা যাক। মানসিক প্রস্তুতি। কার্নেগি বলেছেন মানব সম্পর্ক শেখার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা, বা যাকে তিনি বলেছেন ডিপ ড্রাইভিং ডিজায়ার তৈরি করা প্রয়োজন। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা আছে। বলুন। এই যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করার কথা বলা হচ্ছে, এটা শুনতে বেশ মোটিভেশনাল স্পিচের মতো লাগছে। বাস্তবে একজন মানুষ কিভাবে নিজের ভেতরে এমন একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করবে? জোর করে তো আর আকাঙ্ক্ষা আসে না। কেউ তো সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ভাবতে পারে না যে আজ থেকে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছি। হাহা, আপনার এই সংশয়টা খুবই প্রাসঙ্গিক। কারণ আকাঙ্ক্ষা কোনো সুইচ নয় যে চাইলেই অন করে দেওয়া যাবে। ঠিক। মনস্তাত্ত্বিক দিক থেকে এর একটা চমৎকার ব্যাখ্যা আছে।
আমাদের মস্তিষ্ক মূলত পুরস্কার বা রিওয়ার্ড দ্বারা পরিচালিত হয় এই আকাঙ্ক্ষা তৈরি করার উপায় হল নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া মানুষকে প্রতিনিয়ত বোঝাতে হবে যে তার জনপ্রিয়তা সুখ এবং পেশাগত আত্মতৃপ্তি অনেকাংশেই এই স্কিলটার উপর নির্ভর করে অর্থাৎ মস্তিষ্ককে বোঝানো যে ভাই এই কাজটা করলে দিন শেষে লাভটা আমারই হবে। একদম তাই বিষয়টা হলো নিজের কাছে একটা বিগ পিকচার পরিষ্কার রাখা যখন কেউ বারবার নিজেকে মনে করায় যে আমার ব্যক্তিগত আনন্দ এবং ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা নির্ভর করছে আমি অন্যদের সাথে কতটা ভালোভাবে মিশতে পারি তার ওপর তখন ব্রেন এটাকে একটা প্রয়োজনীয় সার্ভাইভাল টুল হিসেবে দেখতে শুরু করে আর তখনই ভেতর থেকে সেই চালিকা শক্তিটা জন্ম নেয় এটা কোনো সস্তা মোটিভেশন নয় বুঝতে পারছি। এরপর আসা যাক দ্বিতীয় স্তরে, সক্রিয়ভাবে শেখা। এই শেখার স্তরটাতে কার্নেগি ঠিক কি করতে বলেছেন? তিনি খুব প্র্যাকটিক্যাল কিছু পরামর্শ দিয়েছেন যেমন যে কোনো অধ্যায়ে প্রথমে খুব দ্রুত পড়ে একটা সামগ্রিক ধারণা নিতে হবে আচ্ছা। তারপর আবার গভীরভাবে পড়তে হবে পড়ার মাঝে বারবার থেমে চিন্তা করতে হবে যে এই নীতিগুলো আমি কখন আর কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারি মানে শুধু রিডিং পড়ে গেলেই হবে না। ঠিক তিনি আরও বলেছেন পড়ার সময় হাতে মার্কার বা পেন্সিল রাখতে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করতে আর সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি বলেছেন বইটিকে চোখের সামনে যেমন ডেস্কের ওপর রাখতে চোখের সামনে কেন? যাতে প্রতি মাসে অন্তত কয়েক ঘন্টা এর ওপর চোখ বুলিয়ে রিভিশন দেওয়া যায় কিন্তু বাস্তবতার জায়গা থেকে চিন্তা করলে ৬০ ঘন্টা কাজ করা একজন কর্পোরেট এক্সিকিউটিভের কি আসলেই প্রতি মাসে একই বই বারবার পড়ার সময় আছে? এটা কি একটু অবাস্তব মনে হচ্ছে না? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা সময়ের অপচয় কিন্তু এর পেছনে কগনিটিভ সায়েন্সের অত্যন্ত শক্তিশালী একটা মেকানিজম কাজ করে যাকে বলে স্পেসড রিপিটিশন আচ্ছা, স্পেসড রিপিটেশন। হ্যাঁ মানুষের মস্তিষ্ক স্বভাবতই অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে একবার কোনো কিছু পড়লে কয়েকদিনের মধ্যেই তার প্রায় ৮০% আমরা ভুলে যাই ওয়াও, ৮০%? হ্যাঁ তাই প্রতি মাসে রিভিশন দেওয়ার উদ্দেশ্য পুরো বই নতুন করে পড়া নয় বরং ওই যে আন্ডারলাইন করা অংশগুলো সেগুলো শুধু ব্রেনকে আবার মনে করিয়ে দেওয়া আচ্ছা, তার মানে এই আন্ডারলাইন করা বা দাগিয়ে রাখাটা শুধুমাত্র একটা ফিজিক্যাল কাজ নয়, এটা আসলে মস্তিষ্কের কানেকশনগুলোকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা উপায়। একদম যখন কেউ কোনো লাইন দাগায় তখন সে আসলে তথ্যের সাথে একটা দৃশ্যমান সম্পর্ক তৈরি করে আর প্রতি মাসে যখন সেই দাগানো অংশগুলোতে চোখ পড়ে তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ একে লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করতে হবে আচ্ছা, এবার তাহলে তৃতীয় স্তর বা বাস্তব প্রয়োগের বিষয়টা চলে আসে। কার্নেগি বলেছেন সুযোগ পেলেই নীতিগুলো প্রয়োগ করতে হবে। জর্জ বার্নার্ড শর সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, শেখা একটি সক্রিয় প্রক্রিয়া, আমরা কাজের মাধ্যমেই শিখি। চমৎকার একটা কোট কিন্তু আমার প্রশ্ন হল, এই প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধাগুলো আসলে কি? আমরা তো সবাই জানি যে রাগ করা খারাপ, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা ভালো, তবুও বাস্তব জীবনে আমরা কেন পদে পদে হোঁচট খাই, বিশেষ করে যারা প্রচণ্ড চাপের মধ্যে থাকেন? এই বাধাটার একটা দারুণ বৈজ্ঞানিক ভিত্তি আছে আমাদের প্রধান বাধা হল আমাদের স্বভাব বা আবেগ প্রবণতা যাকে কার্নেগি বলেছেন ইম্পালসিভ থিং বিবর্তনীয় মনস্তত্ত্ব বা ইভলিউশনারি সাইকোলজির দিক থেকে দেখলে মানুষের ব্রেন সবসময় কোনো সম্ভাব্য হুমকি বা থ্রেট খুঁজতে থাকে আচ্ছা। যখন আমরা কোনো কারণে বিরক্ত হই তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটা পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে মানে একটা অ্যালার্ম বেজে ওঠে আর কি। হ্যাঁ এই অবস্থায় অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার মতো জটিল যৌক্তিক কাজ করার চেয়ে তার সমালোচনা করা বা তাকে অ্যাটাক করাটা মস্তিষ্কের জন্য অনেক বেশি সহজ এবং স্বয়ংক্রিয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের ব্রেন আসলে শর্টকাট খোঁজে। অন্যের অনুভূতি বোঝার জন্য যে মানসিক পরিশ্রমটা দরকার সেটা করতে না চেয়ে ব্রেন খুব সহজেই সমালোচনা করে পরিস্থিতি থেকে পার পেয়ে যেতে চায়। ঠিক এভাবেই কাজ করে মানুষের মন কারো কাজের প্রশংসা করার চেয়ে তার ভুল ধরাটা আমাদের ডিফল্ট সেটিং হয়ে দাঁড়ায় আর এই বাধা কাটানোর উপায় হিসেবে সবচেয়ে কার্যকরী কৌশল হল প্যাটার্ন ইন্টারাপ্ট। প্যাটার্ন ইন্টারাপ্ট মানে এই স্বয়ংক্রিয় ধারাটা ভেঙে দেওয়া। একদম যে কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার আগে অন্তত কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াতে হবে সাথে সাথে রিয়্যাক্ট না করে ওই যে আন্ডারলাইন করা অংশগুলোর কথা বললাম সেগুলো মনে করার চেষ্টা করতে হবে। এই
থমকে দাঁড়ানোর প্রসঙ্গেই ওয়াল স্ট্রিটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক প্রেসিডেন্টের সেই অসাধারণ গল্পের কথা মনে পড়ছে। হ্যাঁ, ওই গল্পটা দারুণ। প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব একটা না থাকা সত্ত্বেও তিনি আমেরিকার অন্যতম শীর্ষ ফাইন্যান্সিয়ার বা অর্থলগ্নিকারী হয়েছিলেন। এই চরম ব্যস্ত এক্সিকিউটিভ নিজের আবেগ নিয়ন্ত্রণের জন্য একটা অদ্ভুত পদ্ধতি বের করেছিলেন। ওই ব্যাংকের পদ্ধতিটা লিডারশিপের ক্ষেত্রে একটা মাস্টার ক্লাস হতে পারে। তিনি একটা এঙ্গেজমেন্ট বুক বা ডায়েরি রাখতেন। আচ্ছা, প্রতি শনিবার রাতে তিনি পরিবারের কাউকে বা কোনো সামাজিক অনুষ্ঠানে সময় দিতেন না। সেই সময়টা ছিল একান্তই তার নিজের। শুধু নিজের জন্য সময় রাখতেন? হ্যাঁ, তিনি একা বসে পুরো সপ্তাহের সমস্ত মিটিং, আলোচনা এবং কথোপকথনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতেন। এই দৃশ্যটা একটু কল্পনা করা যাক। একটা বিশাল ব্যাংকের প্রেসিডেন্ট, যিনি সারা সপ্তাহ হাজারো মানুষের সাথে ডিল করেছেন, $মিলিয়ন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শনিবার রাতে একা একটা ঘরে বসে নিজের ভুলগুলো খুঁজছেন। ঠিক তাই। এটা তো অনেকটা কোনো স্পোর্টস টিমের গেম টেপ রিভিউ করার মতো। ফুটবল দলের কোচরা যেমন ম্যাচের পর খেলোয়াড়দের নিয়ে বসে ভিডিও টেপ দেখেন, কোথায় ভুল পাস হলো, কোথায় ডিফেন্সে গ্যাপ ছিল সেটা বিশ্লেষণ করেন। এখানে ওই ব্যাংকার নিজের জীবনের গেম টেপ নিজেই রিভিউ করছেন। দারুণ একটা তুলনা দিয়েছেন। ওই ব্যাংকার ঠিক গেম টেপ রিভিউয়ের মতোই নিজেকে ৩টি অত্যন্ত কঠিন প্রশ্ন করতেন। কি কি প্রশ্ন? প্রথমত, আমি কি ভুল করেছি? দ্বিতীয়ত, কি ঠিক করেছি? যেত। হয়তো মঙ্গলবারের একটা মিটিংয়ে তিনি অকারণে কোনো জুনিয়র কর্মকর্তার ওপর রেগে গিয়েছিলেন। শনিবার রাতে তিনি সেটা নিয়ে ভাবতেন, কেন তিনি রাগলেন, কিভাবে পরিস্থিতিটা আরও ভালোভাবে সামলানো যেত। আচ্ছা, এই সাপ্তাহিক সেলফ অ্যানালাইসিসের ফলেই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বছরের পর বছর ধরে অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছিল। কিন্তু এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। এই যে নিজের ভুলগুলো নিয়ে এভাবে প্রতি সপ্তাহে কাটাছেঁড়া করা, এটা কি মানসিকভাবে খুব ক্লান্তিকর বা হতাশাজনক নয়? মানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলছেন? হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের সেলফ রিভিউ তো একসময় সেলফ হেট্রেড বা আত্মগ্লানিতে রূপ নিতে পারে। মানুষ তো ভাবতেই পারে, আমি এত ভুল করি, আমার দ্বারা কিচ্ছু হবে না। এমনটা মনে হয় তো স্বাভাবিক, তাই না? আপনার এই পর্যবেক্ষণটা খুবই বাস্তব। মজার ব্যাপার হলো, ওই ব্যাংকার নিজেও স্বীকার করেছিলেন যে প্রথম দিকে এই সাপ্তাহিক রিভিউ তাকে রীতিমতো অসুখী করত। তাই নাকি? হ্যাঁ, তিনি নিজের বোকামি আর আবেগপ্রবণ ভুলের মাত্রা দেখে নিজেই অবাক হয়ে যেতেন। কিন্তু এখানে একটা কগনিটিভ শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছিল। কেমন পরিবর্তন? তিনি নিজের ভুলগুলোকে ইগোর জায়গা থেকে না দেখে একজন নির্লিপ্ত পর্যবেক্ষকের দৃষ্টিতে দেখতে শুরু করেছিলেন। অনেকটা থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে নিজেকে দেখা, মানে নিজের ভুলগুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নেওয়া। একদম ঠিক। এই কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলেই ধীরে ধীরে তার ভুলের মাত্রা কমতে শুরু করে। কারণ মস্তিষ্ক যখন জানে যে শনিবার রাতে তাকে নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে, তখন সারা সপ্তাহ ধরে সে অবচেতনভাবে একটু বেশি সতর্ক থাকে। লজিক্যাল। একসময় এমনও দিন এসেছে যখন রিভিউ করার পর তিনি নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হয়েছেন। বড় চিত্রটা দেখলে বোঝা যায় এটি সাময়িক হতাশা দিলেও দীর্ঘমেয়াদে অসাধারণ মাত্রার ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করে। অসাধারণ একটা শিখন প্রক্রিয়া। কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। আচ্ছা। ব্যাংকারের মতো শীর্ষ নির্বাহীদের হয়তো আত্মবিশ্লেষণ করার মতো এতটা মানসিক শৃঙ্খলা বা শনিবারে আলাদা সময় বের করার সুযোগ থাকে। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী বা প্রচণ্ড ব্যস্ত কোনো মানুষের পক্ষে হয়তো এত গভীরে যাওয়া সম্ভব নয়। এটা ঠিক বলেছেন। তাই আমাদের এই পুরো আলোচনা থেকে যদি অত্যন্ত সহজ ও দৈনন্দিন কিছু অভ্যাসের কথা বলতে হয়, যা যে কেউ প্রতিদিন চর্চা করতে পারবে, তবে সেগুলো কি হতে পারে? কার্নেগির এই ৯টি ধাপকে কি আমরা ছোট ছোট এক্সারসাইজে ভাগ করতে পারি? অবশ্যই পারি। কার্নেগির এই নীতিগুলোকে দৈনন্দিন রুটিনে খুব সহজে যুক্ত করার জন্য ৩টি চমৎকার অভ্যাসের কথা বলা যেতে পারে। প্রথমটি হল ওই ব্যাংকারের পদ্ধতিরই একটা সংক্ষিপ্ত সংস্করণ। আচ্ছা, সেটা কি? দৈনিক বা সাপ্তাহিক আত্মবিশ্লেষণ। এর জন্য কয়েক ঘন্টা লাগবে না। দিনের শেষে হয়তো বাড়ি ফেরার পথে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু ৫টা মিনিট শান্ত হয়ে নিজের দিনটার দিকে ফিরে তাকানো। মাত্র ৫ মিনিট? হ্যাঁ,
শুধু চিন্তা করা যে অফিসে আজ কার সাথে কথা কাটাকাটি হলো বা কাকে আরেকটু ভালোভাবে প্রশংসা করা যেত, শুধু এইটুকু চিন্তা করাই মস্তিষ্ককে নতুন করে সাজাতে সাহায্য করে। এটা বেশ সহজ। এটা করা সম্ভব। আর দ্বিতীয় অভ্যাসটা কি? দ্বিতীয় অভ্যাসটা বেশ অভিনব এবং মজাদার। একে বলা যায় জরিমানার খেলা বা দ্য ডাইম অর ডলার গেম। জরিমানার খেলা? হ্যাঁ, স্বামী বা স্ত্রী, সন্তান বা ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে এই খেলাটি শুরু করা যেতে পারে। নিয়মটা খুব সাধারণ। যখনই কেউ সম্পর্ক উন্নয়নের এই নীতিগুলো ভঙ্গ করবে, মানে ধরুন অকারণে সমালোচনা করবে বা অন্যের কথার মাঝখানে বাধা দেবে বা মেজাজ হারাবে, তখনই তাকে নির্দিষ্ট অঙ্কের কিছু টাকা জরিমানা হিসেবে দিতে হবে। এই খেলা যদি সত্যি সত্যি সবাই খেলা শুরু করে, তবে যাদের অল্পতেই রেগে যাওয়ার অভ্যাস বা কথায় কথায় অন্যের ভুল ধরার স্বভাব, তারা তো সপ্তাহ ঘুরতেই দেউলিয়া হয়ে যাবেন। তা তো বটেই। কিন্তু সিরিয়াসলি যদি বলি, সত্যি সত্যি কি জরিমানা দিয়ে বা এমন মজার ছলে মানুষের এত গভীর মনস্তাত্ত্বিক স্বভাব পরিবর্তন করা যায়? আপাত দৃষ্টিতে এটা শুধু একটা খেলা মনে হলেও মনস্তত্ত্বের ভাষায় এটি একটি অত্যন্ত শক্তিশালী প্যাটার্ন ইন্টারাপ্ট। এখানে বিস্ময়কর বিষয়টি হল ওই জরিমানা দেওয়া বা টাকাটা হারানোটা আসলে মূল বিষয় নয়। তাহলে মূল বিষয় কোনটা? মূল বিষয় হল ঠিক ভুল করার মুহূর্তটিতে সচেতন হয়ে ওঠা। আমরা তো বেশিরভাগ সময় সম্পূর্ণ অবচেতনভাবেই সমালোচনা করি বা রেগে যাই। একদম না ভেবেই রিয়্যাক্ট করে ফেলি। ঠিক, কিন্তু যখনই জরিমানা দেওয়ার শর্তটা মাথায় থাকে, তখন কিছু বলার আগে মস্তিষ্ক 1 সেকেন্ডের জন্য হলেও ব্রেক কষে। কার্নেগি বলেছেন, এটি নিছক কিছু তথ্য সংগ্রহ করা নয়, এটি একটি নতুন জীবনধারা বা নিউ ওয়ে অফ লাইফ আয়ত্ত করার চেষ্টা। বুঝতে পারলাম। মানে অবচেতন কাজকে সচেতন সীমানায় নিয়ে আসা। যে কোনো পুরনো অভ্যাস ভাঙতে এরকম ছোট ছোট দৃশ্যমান বাধাই সবচেয়ে বেশি কাজ করে। একদম ঠিক। আচ্ছা, আর তৃতীয় সহজ অভ্যাসটি কি হতে পারে? তৃতীয় অভ্যাসটি হল বিজয়ের ডায়েরি বা দি ট্রায়াম্ফ ডায়েরি। এটি মূলত পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক উৎসাহ যোগানোর একটা পদ্ধতি। আচ্ছা, এই ডায়েরিতে কি লিখতে হবে? খুব সাধারণ জিনিস। নির্দিষ্ট ফলাফল, জড়িত ব্যক্তির নাম এবং তারিখ উল্লেখ করে মানুষের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে নিজের সফলতার ছোট ছোট গল্পগুলো লিখে রাখতে হবে। কার্নেগি বইয়ের শেষের খালি পাতাগুলো এই কাজের জন্য ব্যবহার করতে বলেছেন। যেমন ধরুন, আজ অফিসের কোনো মিটিংয়ে খুব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আমি তর্ক না করে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছি এবং পরিস্থিতি শান্ত করেছি। এটাই ডায়েরিতে লিখে রাখা? একেবারে নিখুঁত উদাহরণ। মানুষের মস্তিষ্ক কিন্তু নেতিবাচক বিষয়গুলো বেশি মনে রাখে। তাই এই ছোট ছোট বিজয়গুলো যখন কেউ নিজের হাতে লিখে রাখে, তখন একটা অদ্ভুত আত্মতৃপ্তি তৈরি হয়। তখন মনে হয় যে না, আমি সত্যিই উন্নতি করছি। ঠিক, ডায়েরিতে নিজের সফলতার এই রেকর্ডগুলো ভবিষ্যতে আরও বড় এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা দারুণ মানসিক জ্বালানি হিসেবে কাজ করে। চমৎকার। তার মানে দৈনিক আত্মবিশ্লেষণ, জরিমানার খেলা এবং বিজয়ের ডায়েরি, এই তিনটি সহজ টুলের মাধ্যমে আমরা মানুষের সাথে সম্পর্ক গড়ার কঠিন বিজ্ঞানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি। একদম তাই। আজকের এই গভীর আলোচনার যদি একটা উপসংহার টানা যায়, তবে এটা পরিষ্কার যে ডেল কার্নেগির এই নীতিগুলো শুধুমাত্র একবার পড়ে বুকশেলফে সাজিয়ে রাখার মতো কোনো তাত্ত্বিক দর্শন নয়, বরং এটি প্রতিদিনের সমস্যার সমাধানের একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল নির্দেশিকা। ব্যস্ত জীবনের প্রতিটি পদক্ষেপে, তা সে ক্লায়েন্টের সাথে ডিল করার সময় হোক বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর ক্ষেত্রেই হোক, এই নীতিগুলোর সক্রিয় চর্চাই সেই 85% সফলতার আসল চাবিকাঠি। সম্পূর্ণ একমত আমি। কারণ কারিগরি দক্ষতা হয়তো মানুষকে একটা কাজ পাইয়ে দিতে পারে, কিন্তু মানুষের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা বা হিউম্যান ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউই দীর্ঘমেয়াদের নেতৃত্ব দিতে পারে না। ঠিক বলেছেন। কারণ দিন শেষে প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি পরিবার এবং প্রতিটি সমাজ আবেগ, অনুভূতি এবং ইগো সম্পন্ন মানুষদের নিয়েই গঠিত। আজকের এই পুরো আলোচনা থেকে একটা সম্পূর্ণ নতুন এবং একটু অন্যরকম চিন্তার খোরাক মাথায় আসছে, যা হয়তো ডেল কার্নেগির সময় কল্পনাও করা যায়নি। কিরকম চিন্তা? বর্তমানে আমরা এমন একটা যুগে প্রবেশ করছি
যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। হয়তো আর কয়েক দশকের মধ্যেই কোডিং করা, ডেটা অ্যানালিসিস, জটিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা আইনি ড্রাফট তৈরির মতো ওই 15% টেকনিক্যাল জ্ঞান পুরোটাই এআই এবং অটোমেশনের দখলে চলে যাবে। ওয়াও, এটা তো খুব বাস্তব একটা সম্ভাবনা। হ্যাঁ, কিন্তু অ্যালগোরিদম কখনোই একজন মানুষের হতাশা বুঝতে পারবে না, টিমের মধ্যে অনুপ্রেরণা জাগাতে পারবে না, বা অনুভূতির জায়গা থেকে কাউকে সম্মান দেখাতে পারবে না। এটি অত্যন্ত যুগান্তকারী একটা দৃষ্টিভঙ্গি। মেশিন যত উন্নতই হোক না কেন, সে তো মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স বা সমমর্মিতাকে কপি করতে পারবে না। ঠিক তাই। আর সেই কারণেই ভবিষ্যতে যখন সব টেকনিক্যাল কাজ রোবট বা এআই করবে, তখন মানুষের একমাত্র অপরিবর্তনীয় এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে এই হিউম্যান ইঞ্জিনিয়ারিং। অন্যের সাথে সম্পর্ক স্থাপন, সহমর্মিত দেখানো এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যতের পৃথিবীতে কারা সফল হবে। একদম। তাই মানুষের স্বভাব পরিবর্তনের এই কঠিন যাত্রায় আজ যে ছোট ছোট অভ্যাসগুলো শুরু করা হবে, সেগুলো শুধু আজকের জন্যই নয়, বরং ভবিষ্যতের এক সম্পূর্ণ নতুন পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হতে পারে। আর এই চিন্তার জায়গা থেকেই হয়তো আমাদের সবারই প্রতিদিন একটু একটু করে নিজেদের বদলানোর চেষ্টা করা উচিত।